আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি জাফলং পর্বের তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমরা দেখাবো সিলেট মাজার থেকে জাফলং এবং জাফলং ঘোরাঘুরি, পাশাপাশি জাফলং থেকে ঢাকা আসার বিস্তারিত। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা এখন সিলেট শহর ছাড়তেছি, তো চলো এখন সিলেট থেকে জাফলং এর রাস্তার ভিউ উপভোগ করা যাক। সিলেট শহরটি আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। শহরের পরিবেশ আসলে মনোমুগ্ধকর। দেখে ওটা শান্তি লাগতেছে যে এত পরিষ্কার শহর বাংলাদেশেও আছে। অন্যান্য শহরের তুলনায় সিলেট শহরটা একটু বেশি মনে হয় পরিষ্কার। সিলেট থেকে জাফলং এর রাস্তা আসলেই অনেক মুগ্ধকর। পুরো ফাঁকা রাস্তা একবারে, গাড়ি চলতেছে, মনে হইতেছে না যে গাড়ি এত স্পিডে চলতেছে। এরকম একই রাস্তা আমাদের পঞ্চগড় থেকে তেতুলিয়া বাংলা বান্ধা রাস্তাটা এরকম ফাঁকা। তো তেতুলিয়া বাংলা বান্ধা রাস্তা আবার সিলেটের রাস্তার তুলনায় আরো বেশি ফাঁকা, এখানে যানজট আরো কম। তো এই রাস্তাটা দেখতে অন্যরকম। রাস্তার দুই ধারে খাম্বা, মাঝখান দিয়ে সড়ক, দুই সাইডে জলরাশি। আসলে মনে হয় হাওড় অঞ্চলের মতো, হাওড় অঞ্চলের মাঝখানে যাচ্ছে এরকম লাগতেছিল আমার কাছ থেকে। কিছু রাস্তা এমন পাইতেছিলাম যে রাস্তার দুই ধারে প্রচুর গাছ, অনেক পুরাতন গাছ। গাছগুলো রাস্তাটাকে পুরো ছায়া দিয়ে রাখছে। আসলে প্রাকৃতিক জিনিসের সৌন্দর্য আলাদা, যেটা সিলেট রাস্তায় না আসলে বোঝা যায় না, সিলেট থেকে জাফলং এর রাস্তায়। আর সিলেট থেকে জাফলং এর রাস্তায় আমি যেগুলো সেতু পাইছি তার বেশিরভাগই লোহার সেতু, লোহা দিয়ে বানানো ব্রিজ। এগুলো মনে হয় অনেক পুরাতন ব্রিজ। সিলেট থেকে জাফলং এর দিকে যত যাচ্ছিলাম ততই রাস্তার পরিবেশ দেখে আমি আসলেও বিস্ময় হইতেছিলাম। মানে অবাক করার মতো বিষয় যে এই যে সামনে আসছি, এখানে পাহাড় দেখা যাইতেছে। তো রাস্তার সাইডে পাহাড়, দূরের পাহাড়, কুয়াশা ভেজা সকাল, মানে এতটাই মনোমুগ্ধকর দৃশ্য যে বলে বোঝানোর মতো না। আপনারা সবাই জাফলং আসবেন, জাফলং আসলে বুঝতে পারবেন জাফলং এর পরিবেশ কতটাই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছেন, এত সুন্দর একটা এলাকা। কিন্তু দুঃখের বিষয় একটাই যে এই যে পাহাড়ের অংশটুকু, এই অংশটুকু আমাদের বাংলাদেশের না, এটা ভারতে। আমরা চাইলে যাইতে পারবো না, শুধু দেখতেই পারবো। চাইলে পাহাড় উঠতে পারবো না, পাহাড় ছুঁয়ে দেখতে পারবো না। জাস্ট চোখের শান্তি যে আমরা দেখতে পারবো পাহাড়গুলো। আমাদের দেশ স্বাধীন হয়েছে, দেশ ভাগ হয়েছে, জানি না ভারত কি নিচ্ছে আমাদের কি দিচ্ছে। তো আমাদের যে সিলেটের যে প্রাকৃতিক সম্পদে ভরপুর যে আমাদের পাহাড়, এই পাহাড়টুকু ভারত নিয়ে নিছে। আসলে ভারত আমাদের যে কি ক্ষতি করছে, যা অপূরণীয় ক্ষতি একবারে। যাক, সেসব বিষয় না যাই। তো জাফলং আসবেন, আসলে পারাই আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন সবাই।
প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা অবশেষে জাফলং 0 পয়েন্টে এসে পৌঁছালাম। আমরা এখন পাহাড়ের খুবই নিকটে, ইভেন বাংলাদেশের সেমি পাহাড় মানে হাফ কোয়ার্টার পাহাড়ের উপরে আছে আমরা। নিচেই জাফলং নদী, তার অপর পাশে ভারতের বিশাল পাহাড়। সুন্দর দেখা যায় নদীর পাশ থেকে। জাফলং আমরা এখন ভারতের বর্ডারে আছি একবারে জাফলং এ। দেখতে পাচ্ছেন ভিডিওতে জাফলং কতটা সুন্দর একটি জায়গা, একটা প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। যে দৃশ্য আসলে সাধারণ চোখে দেখে শুধু উপভোগ করাই যাবে, কিন্তু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, যাওয়াও যাবে না। সেদিক দিয়ে সাজেক ভালো, সাজেকে যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চলে বাংলাদেশে পড়ছে, সাজেকে গিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ, ঘোরাফেরা, ওঠা নামা সবই করা যায় পাহাড়ের মধ্যে। সাজেক আসার পরে আমি আরেকটি বিষয় দেখে খুব অবাক হয়েছে যে বাংলাদেশ অংশে যে পাহাড়ি অঞ্চলটুকু পড়েছে, যে সেমি পাহাড় বলি বা কোয়ার্টার পাহাড় যেটাই বলি না কেন, এই পাহাড় একবারে উপরিভাগেই পাথর। মাশাআল্লাহ, আল্লাহর রহমত। তো যেহেতু পাহাড়ের উপরিভাগেই পাথর, তো সেহেতু আমার মনে হয় এই এলাকার মানুষ চাষাবাদ করতে পারে না জমিতে, চাষাবাদের একবারে অনুপযোগী এই জমিগুলো। আমাদের তেঁতুলিয়াতে, বাংলা বান্ধাতে মাটি প্রায় 15-20 ফিট 25 ফিট মাটি গর্ত করে পুকুর খনন করে তারপর পাথর উত্তোলন করা লাগে। তো মানুষ সেখানে যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, তো একইভাবে যদি এই সিলেট অঞ্চলে আমাদের তেঁতুলিয়া, বাংলা বান্ধা এরকম হইতো পাথর, তাহলে এই পাহাড় থাকতো না, পাহাড় ভেঙে পুকুর হয়ে যেত। কেননা আমাদের অঞ্চলে মানুষের পাথরের যে চাহিদা, এই খনিজ সম্পদের আমাদের যে চাহিদা এলাকার, এই পাথর উত্তোলন করে মানুষ জীবিকা নির্বাহ করে। আর সিলেট অংশের যেহেতু বেশিরভাগ মানুষ প্রবাসী, তাই তাদের এদিকে চাহিদা খুবই কম। তাই তো দেখতেছি মাটির উপরে পাথর পড়ে আছে, কিন্তু উঠানোর লোক নাই। আমি এখন পাহাড় থেকে নামতেছি, ওই পাথরে যাব, পাথর উপরে কিছু ছবি তুলে আসি। আর পাথর ওইখানে নাকি শুনছি বর্ডার একবার ওপেন, ওখানে ইন্ডিয়া বাংলাদেশের মানুষ সাথেই সবাই দেখা করে। তারপরে ওইখানে বাংলাদেশি বিজিবি ক্যাম্পও আছে, আবার পাশে বিএসএফ এর ক্যাম্পও আছে। এই পাহাড়ের উপর থেকে একবারে নদীর বর্ডার পর্যন্ত যেতে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হাঁটা লাগে। তো যদি গরম করে আসা যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। ভাগ্যের শীতকাল ছিল। পাহাড়ের নিচে নামতেছি। নামটা তো হারাম নাই, উঠতেছে বাবা। জাফলং বর্ডারে এসে আরেকটা জিনিস দেখে অবাক হচ্ছে আমি, এখানে বিজিবি আছে, বিএসএফ আছে, বাউন্ডারি আছে, কিন্তু কোনো বর্ডারের কোনো তারকাটা বা বাধা নেই।
দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি বিজিবি ভাই একজন চোরা কারবারিকে আটক করেছে মনে হয়। আমি ভিডিও করতেছি দেখে আমাকে বললো যে ভিডিও করতেছেন আপনি এখান থেকে সরে যান। আমি তো ওনার কথা না বাড়িয়ে সরে চলে আসছি এখান থেকে। তো যত সামনে আগাচ্ছি চাইলে আমিও এমন দেখছি আমি যে আমি যেখান দিয়ে যাচ্ছি কোনো বিজিবি নেই, বিএসএফ নেই, চাইলে আমি ভারতে ঢুকে যেতে পারতাম। আবার চাইলেই ভারতের মানুষ বাংলাদেশে আসতেছে। এটি একটি আন্তর্জাতিক বর্ডার, একবার ওপেন বর্ডার। আপনি কি ভারত থেকে নিয়ে আসলেন? আপনি বাংলাদেশ না ভারতের? যাবেন কি ভারতে? সামনে তো বাসা বাড়ি নাই। ও মানে আমরা সবজি দিলে ওটা সবজি কিনতে কিনে নাকি? ওদের তো পাহাড়ি এলাকা, সবজি চাষ করে কষ্ট করে, তাই না? বিনিময়ে আপনি কি টাকা নিয়ে আসেন না অন্য কিছু দেন? না রে বাবা, টাকাও তো দে। টাকা দেয়? আপনি জিনিসপত্র চাইলে দেয় না? তোমার ইচ্ছা আছে তাকে না তুমি। ওরা কি রুপি দেয় না টাকা দেয় বাংলাদেশে? সামনে বিজিবি আছে না? জি আসছে। ধরবেন আপনাদেরকে? সবজি বাবা দিলে যাইবো, না দিলে ঘুরবো। ও আচ্ছা আচ্ছা। আমরা দেখি ক্ষতির আরো বেশি সবজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কথা আছে না যে আমি যে ভালোর জন্য না আরেকজনের খারাপের জন্য, খারাপের জন্য ভালো জন্য খারাপ। জি জি। ও মাসি ওইদিকে বলে নাই দিয়েছে। দেখছি না। এই যে এখানে ইন্ডিয়া, এইখান থেকে জঙ্গল, তো ওই যে এগুলো বাড়িঘর সব ইন্ডিয়ার বাড়িঘর। এইখানে চোরাকারবিরা তাদের জিনিসপত্র আদান প্রদান করে, যা সচক্ষে দেখলাম আমি। এখন তো যাওয়া যায় এখান দিয়ে। আর এই যে বাংলাদেশি অংশ, ওই যে জাফলং নদী, জাফলংয়ে আমার নিচে নাম্বার নদীর এখানে ঘুরে আসি আগে। ওই যে ইন্ডিয়ার বর্ডার এটা। আমি এখন আছি বাংলাদেশ অংশে, বাংলাদেশ বিজিবির চেকপোস্টের ঠিক নিচে। এখন আমি যেদিকে অগ্রসর হচ্ছে এই অংশটা সম্পূর্ণই ভারতের, তথা বাংলাদেশ ভারতের যে জিরো পিলার আছে, জিরো সীমানা রেখা, শূন্য সীমানা রেখায় আমি এখন প্রবেশ করতেছি। তো আমার সামনে যে পিলার দেখতে পাচ্ছেন এটি শূন্য রেখা, শূন্য রেখার ঠিক বরাবরই ভারতের বিএসএফ ক্যাম্প। ইন্ডিয়ার বিএসএফ চেকপোস্ট। আমি এখন আছি একবারে জাফলং নদীর কাছে এবং বাংলাদেশ ভারত সীমা রেখার ঠিক শূন্য রেখা বরাবর। দেখতে পাচ্ছেন আমার সামনে এক বিএসএফ জওয়ান দাঁড়িয়ে আছে, আর বিএসএফ জওয়ানের সামনে যে মানুষজন দেখতেছেন তারা সবাই ইন্ডিয়ার নাগরিক, তারা ভারতের। আর আমার এই পাশে যত মানুষ দেখতেছেন সবাই আমরা বাংলাদেশি।
এখন মূলত শীতকাল, তাই জাফলং নদী প্রায় মৃত প্রায়, তাই নদীর মধ্যে যত চোখ যায় শুধু পাথর আর পাথর। জাফলং অংশে ছোট বড় মিলিয়ে মোটামুটি 300-400 দোকান আছে, যেসব দোকানে আপনি বাংলাদেশের পাশাপাশি ভারতীয় পণ্য পাবেন। তবে এখানে বেশিরভাগ পণ্যই ভারতীয়, কম সংখ্যক পণ্যই বাংলাদেশি পাওয়া যায়। থাকি না, কিন্তু আপনি যখন মনে করেন না, এই জন্য আমি দাঁড়াইছি। ব্যবসার ক্ষতি হলো আপনার। থাকেন ভাই, আল্লাহ হাফেজ ভাই, দোয়া করেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। বিশাল তোর এগুলো বড় আসো আসো ভাই আগে। জাফলং নদীতে ইন্ডিয়ার 0 পয়েন্টে যাওয়ার সময় তো আমার ভালো লাগতেছিল পাহাড় থেকে নামতে, কিন্তু যখন পাহাড় ওঠা শুরু করছি, আল্লাহর রহমতে আমার অবস্থা 12টা বাজে গেছে। এখন সকাল বাজে 11টা। এখন আমাদের সকালের খাবার খাচ্ছে, যেহেতু আমরা পিকনিকে আসছে, এখানে সে রান্না বান্নার পরে আমরা খাওয়া শুরু করি। তো পিকনিকে এখানে একটাই মজা, যে যার মতো দাঁড়িয়ে শুয়ে বসে যে যার মতো ইচ্ছা মতো খাইতেছে। আসলে সবাই একসাথে আসলে একসাথে খাওয়া যায়, এর মজাই আলাদা। একটা কথা কল এমনি ইন্ডিয়ার বর্ডারে টাকায় ফেল এমনি নাউজুবিল্লাহ আজান করতেছে। ওদেরকে বলছে নাজিমউদ্দিন ভাইয়া। সারাদিন ঘোরাঘুরি শেষ করলাম, মাগরিবের আজানও শেষ। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দিব। তো দেখতে পাচ্ছেন সূর্য ডুবতেছে আর ঘন কুয়াশায় চারিদিক আবৃত করে নিয়ে আসতেছে। এটাই জাফলং এর রাতের দৃশ্য। দেখতে পাচ্ছেন ওই যে বাড়িঘর দেখা যাইতেছে, এগুলো সব ভারতের অংশ, বাংলাদেশের অংশ থেকে শুট করা এটা। যাই তারা না দেখতে পারেন আমি টিয়াটা মারি দেবো ভাই। আমরা দেখতাম আছে অনেক আগে টিয়াটা যাবি গিয়া। আচ্ছা আপনাদের তো এখানে অবশেষে সন্ধ্যা 7টা বাজে আমরা গাড়ি ছাড়ি ঢাকার উদ্দেশ্যে। তো সবাই মোটামুটি ক্লান্ত, সারাদিন ঘোরাঘুরি, গোসল করলো, দৌড়াদৌড়ি, হাঁটা চলা করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে। তো গাড়িতে এক প্রকার নিরিবিলি সবাই উঠে বসে পড়ি। এখন দেখার পালা ঢাকা যেতে কতক্ষণ লাগে। চলুন রাতের দৃশ্যে জাফলং থেকে ঢাকার রাস্তা উপভোগ করা যাক। সিলেট শহর পার হওয়ার পরেই আমরা ঘন কুয়াশার সম্মুখীন হই। এই কুয়াশার কারণে আমাদের গাড়ি চালাতে রীতিমতো হিমশিম খাইতে হয়েছে ড্রাইভার সাহেবকে। তো যাই হোক, এই কুয়াশা ঠেলেই আমরা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে চলতেছিলাম। অবশেষে সকাল 5:30টায় আমরা গাজীপুর চৌরাস্তায় এসে পৌঁছাই। এক কথায় 5:30 বাজে আমরা গাজীপুর চৌরাস্তা পার হই।
অবশেষে সকাল 8:30টার দিকে আমরা বাইপাল এসে পৌঁছাই এবং যে যার মতো বের হয়ে আবার পুনরায় অফিসে ঢুকে পড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।